কিভাবে একটা সাম্রাজ্য তৈরি হয়? প্রায়ই ছোট ছোট যুদ্ধরত রাজ্যগুলো থেকে জন্ম নেয় এক বিশাল সাম্রাজ্যের গল্প। চলুন আজ ক্ষমতার অলিন্দ আর যুদ্ধের ময়দান পেরিয়ে এক সাম্রাজ্য তৈরির সেই অসাধারণ যাত্রাপথটা ঘুরে দেখি। এই পুরো গল্পটা আসলে ক্ষমতা আর আদর্শের একটা অদ্ভুত মিশ্রণ। আমরা দেখব কিভাবে এই দুটো জিনিস মিলেমিশে ভারতের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে মগধকে ঘিরে। বলা যেতে পারে এটাই ছিল ভারতের প্রথম সাম্রাজ্যের আঁতুড়ঘর। এই শক্তিশালী রাজ্য থেকেই এমন এক শক্তির জন্ম হয়েছিল যাকে থামানো প্রায় অসম্ভব ছিল। একটা সাম্রাজ্য তো আর একদিনে তৈরি হয় না, তাই না? এর ভিত্তিটা গড়ে তুলেছিল দুটো রাজবংশ, হর্যঙ্ক আর শিশুনাগ। ভাবুন, খ্রিস্টপূর্ব ৫৪৪-এ বিম্বিসার যখন এর শুরু করছেন, তারপর অজাতশত্রুর ক্ষমতা দখল, পাটলিপুত্রের নতুন রাজধানী তৈরি, এই প্রত্যেকটা ঘটনা কিন্তু মগধকে একটু একটু করে অপ্রতিরোধ্য করে তুলছিল। আচ্ছা, হর্যঙ্ক রাজাদের সাফল্যের পেছনে কারণটা কি ছিল? আসলে তাদের ছিল যুগান্তকারী সব সামরিক উদ্ভাবন। তারা শুধু রাজ্য জয়ই মন দেননি। অজাতশত্রুর মতো শাসকরা তো রথমুসল মানে ব্লেড লাগানো রথ আর মহাশিলকাণ্টক মানে বিশাল পাথর ছোড়ার যন্ত্রের মতো ভয়ঙ্কর সব অস্ত্র ব্যবহার করে শত্রুপক্ষকে একেবারে গুড়িয়ে দিতেন। হর্যঙ্ক আর শিশুনাগরা তো ভিত্তিটা তৈরি করে দিল, কিন্তু এই রাজ্য শাসনের স্বপ্নটাকে একটা বিশাল সাম্রাজ্য বানানোর জেদটা নিয়ে এলো নন্দ রাজবংশ। বলা যায় সত্যিকারের সাম্রাজ্যের ধারণাটা কিন্তু এখান থেকেই শুরু। এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ ছিলেন এক কথায় বৈপ্লবিক এক চরিত্র। তিনি কোনো রাজবংশে জন্মাননি, কিন্তু নিজেকে ঘোষণা করলেন সর্বক্ষত্রান্তক, মানে সকল ক্ষত্রিয়ের বিনাশকারী। একবার ভাবুন তো, এটা শুধু একটা উপাধি ছিল না, এটা ছিল সেই সময়ের সামাজিক আর রাজনৈতিক ব্যবস্থার মূলে একটা প্রচণ্ড ধাক্কা। আর এ কারণেই তাকেই উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হিসেবে ধরা হয়। তো মহাপদ্মনন্দ যে সাম্রাজ্য গড়ে তুললেন সেটা ধনসম্পদে একদম টইটুম্বুর ছিল, কিন্তু সমস্যাটা বাঁধল এর শেষ রাজা ধননন্দকে নিয়ে। তিনি ছিলেন মারাত্মক অহংকারী আর সাধারণ মানুষের কাছে একদমই জনপ্রিয় ছিলেন না। আর এই ভেতরের দুর্বলতাই কিন্তু তার পতনের মঞ্চটা তৈরি করে দিচ্ছিল। আর ঠিক যখন মগধের ভেতরে এই অস্থিরতা চলছে, তখনই ভারতের দোরগোড়ায় এসে হাজির হলেন আলেকজান্ডার দ্য গ্রেট। এই যে বাইরের আক্রমণ আর ভেতরের বিশৃঙ্খলা, এর মধ্য থেকেই উঠে এলেন এক বিপ্লবী চরিত্র, চন্দ্রগুপ্ত মৌর্য। আলেকজান্ডারের আক্রমণটা ছিল একটা ঝড়ের মতো। তিনি এসে উত্তর পশ্চিম ভারতকে একেবারে তছনছ করে দিলেন। যদিও তিনি খুব বেশি দিন থাকেননি, ফিরে গিয়েছিলেন, কিন্তু পেছনে রেখে গেলেন একটা বিশাল ক্ষমতার শূন্যতা। মানে পুরনো শাসকরা দুর্বল হয়ে পড়ল, আর এই ভালা সিংহাসন দখলের জন্য মঞ্চটা একদম প্রস্তুত হয়ে গেল। আর এখানেই শুরু হলো আসল খেলাটা। একদিকে অজনপ্রিয় কিন্তু ক্ষমতাশালী সম্রাট ধননন্দ, আর অন্যদিকে তরুণ উচ্চাকাঙ্ক্ষী চন্দ্রগুপ্ত মৌর্য। আর তার পেছনে ছিলেন সেই সময়ের সেরা স্ট্র্যাটেজিস্ট চাণক্য। এই দুজনের লড়াইটাই জন্ম দেবে ভারতের প্রথম মহান সাম্রাজ্যের। চন্দ্রগুপ্ত মৌর্য যে কি অসামান্য এক শাসক ছিলেন! তিনি শুধু নন্দদের ক্ষমতা থেকে সরালেন তাই নয়, গ্রিক সেনাপতি সেলিউকাসকে হারিয়ে সাম্রাজ্যের সীমানা নিয়ে গেলেন আফগানিস্তান পর্যন্ত। আবার দেখুন, তিনি শুধু যোদ্ধাই ছিলেন না, মেগাস্থিনিসের মতো দূতকে নিজের দরবারে জায়গা দেওয়া বা সেচের জন্য সুদর্শন হ্রদের মতো বিশাল প্রজেক্ট তৈরি করা, এগুলোও তারই কৃতিত্ব। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, জীবনের শেষ দিকে তিনি সব ক্ষমতা ছেড়ে জৈন ধর্মগ্রহণ করেন। ভাবা যায়? সেই সময়ে ভারত আর গ্রিসের মধ্যে সম্পর্কটা যে কতটা গভীর ছিল তার একটা মজার গল্প আছে। চন্দ্রগুপ্তের ছেলে বিন্দুসার সিরিয়ার রাজার কাছে ৩টে জিনিস চেয়ে পাঠিয়েছিলেন: মিষ্টি মদ, শুকনো ডুমুর আর একজন দার্শনিক। উত্তরে রাজা অ্যান্টিওকাস জানালেন তিনি খুশি হয়ে মদ আর ডুমুর পাঠাবেন, কিন্তু গ্রিক আইন অনুযায়ী জ্ঞানীগুণী মানুষ বা দার্শনিকদের বিক্রি করা নিষিদ্ধ। কি দারুণ ব্যাপার, তাই না? এবার আসা যাক মৌর্য বংশের সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে আলোচিত সম্রাটের কথায়, সম্রাট অশোক। প্রথম দিকে তিনি কিন্তু পরিচিত ছিলেন তার প্রচণ্ড সামরিক দক্ষতার জন্য। তার উপাধি ছিল দেবানাং প্রিয়,
মানে দেবতাদের প্রিয়। মৌর্য বংশের এই যে ১৩৭ বছরের সফর, এই শুরুটা হয়েছিল চন্দ্রগুপ্তের হাতে। তার ছেলে বিন্দুসার সেই সাম্রাজ্যকে আরও মজবুত করেন। আর সম্রাট অশোক, তিনি তো একে খ্যাতির একেবারে চূড়ায় নিয়ে যান। অবশেষে শেষ মৌর্য রাজা বৃহদ্রথের পতনের সাথে সাথে এই মহান সাম্রাজ্যেরও অবসান ঘটে। অশোকের জীবনে এমনকি গোটা ভারতের ইতিহাসে একটা বিরাট মোড় নিয়ে আসে, কলিঙ্গ যুদ্ধ। দয়া নদীর তীরে এই যুদ্ধে অশোক জিতলেন ঠিকই, কিন্তু যুদ্ধের ভয়াবহতা, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু তার মনকে ভেতর থেকে নাড়িয়ে দিল। এই জয়টা ছিল তার জীবনের সবচেয়ে বড় পরাজয়ের মতো। কুলিঙ্গের সেই ভয়াবহ দৃশ্য সম্রাট অশোককে পুরোপুরি বদলে দিল। তিনি যুদ্ধের পথ ছেড়ে দিয়ে ধর্মের পথে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন। অশোকের এই পরিবর্তনটাকে দুটো শব্দ দিয়ে খুব সুন্দরভাবে বোঝানো যায়। তার নীতি ভেরি ঘোষ, যার মানে হল যুদ্ধের দামামার শব্দ, সেটা থেকে বদলে হয়ে গেল ধর্মঘোষ, মানে শান্তি আর ন্যায়ের ডাক। এটা ছিল তলোয়ারের বদলে আদর্শ দিয়ে দেশ শাসন করার এক ঐতিহাসিক শপথ। এখন প্রশ্ন হল, অশোকের এই ধর্ম জিনিসটা আসলে কি? এটা কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস ছিল না, বরং এটা ছিল একটা নৈতিক জীবনবিধি। এর মূল কথাই ছিল অহিংসা, সহনশীলতা আর সব জীবন্ত প্রাণীর প্রতি শ্রদ্ধা। এই নীতিটাই তার শাসনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অশোক কিন্তু তার এই আদর্শগুলো শুধু মুখে বলেই থেমে থাকেননি। তিনি সেগুলো পাথর আর বড় বড় স্তম্ভের গায়ে খোদাই করে সারা সাম্রাজ্যে ছড়িয়ে দিয়েছিলেন, যাতে সবাই জানতে পারে। যেমন তার ১৩ নম্বর শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার কথা লেখা আছে, যা তার অনুশোচনার এক জীবন্ত দলিল হয়ে রয়েছে। অশোকের এই আদর্শ কিন্তু তার সাম্রাজ্যের মধ্যেই আটকে থাকেনি। তিনি নিজের ছেলে মহেন্দ্র আর মেয়ে সংঘমিত্রাকে ধর্মদূত হিসেবে পাঠিয়েছিলেন সুদূর শ্রীলঙ্কায়। তার এই উদ্যোগের কারণে কিন্তু বৌদ্ধ ধর্ম ভারতের সীমানা ছাড়িয়ে একটা বিশ্ব ধর্মে পরিণত হওয়ার দিকে এগিয়ে গিয়েছিল। কিন্তু ইতিহাসে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এবার আমরা দেখব কিভাবে এই মহান সাম্রাজ্যের পতন হল, আর এটা আমাদের জন্য কি উত্তরাধিকার রেখে গেল। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস যে সাম্রাজ্যের শুরু হয়েছিল একজনকে ক্ষমতা থেকে সরিয়ে, তার শেষটাও হলো ঠিক সেভাবেই। শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে তার নিজেরই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করেন, আর এর সাথে সাথেই মৌর্য যুগের অবসান ঘটে। মৌর্যদের এই পুরো গল্পটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যে সাম্রাজ্য তলোয়ারের জোরে তৈরি হয়েছে, সেটা কি শুধু শান্তির আদর্শ দিয়ে টিকিয়ে রাখা সম্ভব? একজন দিগ্বিজয়ী রাজার শান্তিদূতে পরিণত হওয়ার এই গল্পটা আজও আমাদের ক্ষমতা, নৈতিকতা আর শাসনের আসল